টিডিএস নিয়ে প্রবলেম, অ্যামোনিয়া নিয়ে সমস্যা, পিএইচ মেনটেন না করতে পারলে সমস্যা। প্রথমবারই যদি একজন উদ্যোক্তা মাছ করতে নিয়ে মাছ মারা যায়, সে তো কখনোই আর দ্বিতীয়বার করার সাহস পাবে না। 4 বছরে আমি একটা রেস্টুরেন্ট করার কাজ শুরু করছি, সেখানে জায়গা কিনছি, নিজের আর একটা 11 ডিসিমাল একটা জায়গা কিনছি। এত অল্প সময় যে জীবনটাকে এত সহজ করে ফেলতে পারবো এই মাছ চাষের মাধ্যমে, সেটা আমি কখনো ভাবিনি। আমি চাই স্টুডেন্টরা মাঠে নামুক, কৃষি সেক্টরে আমাদের আসতেই হবে আগে আর পরে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, যে প্রজেক্টে দাঁড়িয়ে এই মুহূর্তে কথা বলছি, এটি দেখে অনেকেই হয়তো চিনে ফেলছেন এটি কিসের প্রজেক্ট। আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জ সদর উপজেলায় সামিউল ভাইয়ের বায়োফ্লক প্রজেক্টে। অবিশ্বাস্য হলেও সত্য যে এখনও বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ হচ্ছে, আর সেই মাছ চাষ করতেছেন সামিউল ভাই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আপনারা জানেন যে এই বায়োফ্লক প্রজেক্টটি আমাদের দেশে ফ্লপ খেয়েছে, অনেক উদ্যোক্তারাই এই সেক্টরে মাছ চাষে এসে লসের সম্মুখীন হয়েছে, এমনটা আমরা জেনেছি। কিন্তু এর মাঝে কিছু উদ্যোক্তা এখনও সেই পদ্ধতির মাছ চাষে লাভবান হচ্ছেন। করোনাকালীন সময়ে যখন মহামারীতে সকলে ঘরবন্দি ছিল, সেই সময়টাতে তিনি বাসায় এসে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ শুরু করেন। করোনার সময় থেকে এখন পর্যন্ত তার বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ চলমান রয়েছে। আমরা এর মাঝে আপনাদেরকে অনেক প্রতিবেদন দেখিয়েছিলাম এই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেকে এটি সাকসেস না হওয়ার কারণে আমরা এই প্রতিবেদনগুলো বন্ধ রেখেছিলাম। কিন্তু সামিউল ভাই গত কয়েকদিন আগে আমাকে ফোন করেছে যে তার বায়োফ্লক পদ্ধতির মাছ চাষ তিনি এখনও চলমান রেখেছেন। আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে এসে দেখতে পাচ্ছি তিনি এখনও বায়োফ্লক পদ্ধতির মাছ চাষ করতেছেন এবং এখানে কই মাছ চাষ হচ্ছে, এই পাশটাতে দেশি ট্যাংরা মাছ চাষ হচ্ছে। এখন আমাদের দেশে শিক্ষিত উদ্যোক্তাদের আগমনে কৃষি সেক্টর দিন দিন এগিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেন কৃষিতে আসলেন, বিশেষ করে এই ধরনের মাছ চাষ, এটি কীভাবে শুরু করলেন, কেন এসেছিলেন, বর্তমান তার অবস্থা কী, এই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করেও নিজের কর্মসংস্থান তৈরি করা যায় কিনা, এই বিষয়গুলো জানবো। ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। চলুন শুরু করা যাক। সামিউল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন তৌহিদুল ভাই? আলহামদুলিল্লাহ। যখন ফোন করছিলেন তখন আমার কাছে অবিশ্বাস মনে হয়েছে। এখানে এসে যেটা দেখতে পাচ্ছি আসলে অবিশ্বাস হলেও সত্য যে বায়োফ্লকে এখনো মাছ চাষ হচ্ছে। এটাতে কি মাছ দিচ্ছেন? এটাতে কই মাছ। খাবারটা দেন দেখি। এগুলা 2 মাস 13 দিন বয়স। 2 মাস 13 দিন হয়েছে? জি, মাশাআল্লাহ। এখন আছে 20টা 21টা কেজি। সর্বশেষ আমি যখন বিক্রি করবো 12 থেকে 15টার ভিতরে আসলে বিক্রি করে দিব। দিয়ে আবার নতুন পোনাটা যে উঠতেছে, এই ফাল্গুনে উঠছে, এই পোনাটা আবার ছাড়বো। সবাই তো চায় যে ভালো লাভজনক মাছ করতে। আমি আগে চেষ্টা করি যে নিজে ওই জিনিসটা করে তারপরে অন্যজনকে করতে। এর আগে আমি অনেকবার গোলসা করছি, পাবদা করছি, দেশি শিং মাছটা করছি। এখন আমি এবার নিজে ট্যাংরা করছি, আল্লাহর রহমতে খুব ভালো ফলাফল। 2.5 মাস বয়স ট্যাংরা মাছের। এই ট্যাংরাটা করার কারণ হচ্ছে এই হাই ভ্যালু মাছ। মাছ তো মনে হয় প্রচুর আছে, তাই না? এটা 65,000 আছে মাছ, কই মাছ। মাশাআল্লাহ, প্রচুর। পানির গভীরতাটা কতটুকু আছে এখানে? এখন পানি আছে হচ্ছে 3 ফিটের কাছাকাছি। আচ্ছা। আর শেষ পর্যন্ত পানি নিয়ে যাব আমরা 4 ফিটের একটু কাছে। আমি সামিউল আলম খান, আমার বাসা সিরাজগঞ্জ শহরেই। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে 2016-17 সেশনে অ্যাকাউন্টিংয়ে ভর্তি হই। আমার অনার্স কমপ্লিট, মাস্টার্সও শেষ। আমি যখন 3rd ইয়ারে পড়ি ওই টাইমে শুরু করছিলাম বায়োফ্লক। করোনাতে আসলাম 18 তারিখ মার্চ মাসের, আর 22 তারিখে লকডাউন শুরু হলো। আমি 27-28 তারিখের দিকে কাজ শুরু করি করে গোল্ড ট্যাঙ্ক করছিলাম 3টা 18,000 লিটার ট্যাঙ্ক। 3 ট্যাঙ্কে একটাই করছিলাম শিং মাছ, 2টাই করছিলাম কই মাছ। সেখান থেকে আমার 27,000 টাকা প্রফিট হয়েছিল। পরে আমি বুঝতে পারলাম যে এই জিনিসটা যদি বড় পরিসরে করা যায় বেশি লাভজনক সম্ভব। তো বড় পরিসরে করলাম। তখন লাভ হইতো শুরুতে, কিন্তু লাভের পরিমাণটা কম ছিল। কারণ ছিল মাছের দামটা কম ছিল। আপনার বিদ্যুৎ খরচ, কর্মচারী মজুরি, খাওয়া, মাছের পোনা দিয়ে যে খরচটা হইতো, তারপর হয়তো সীমিত লাভ হইতো। একদম বাজার যদি খারাপ থাকে আমরা 210 টাকা করে বিক্রি করতে পারি। যেই কারণে এখন আর আগের মতন অবস্থায় নাই। এখন যারা করতেছে আল্লাহর রহমতে সবাই লাভজনক। মাছ কিন্তু উৎপাদন হয়, এমন না যে মাছের আপনার প্রোডাকশন খারাপ হচ্ছে। প্রোডাকশন কিন্তু হিউজ হয়। আগেও হইতো, আগে দামটা ছিল কম, যে কারণে মানুষের লস হইতো। এখন মাছের দামটা বেশি হওয়াতে যা খরচ তার ডাবলের কাছাকাছি এখন প্রফিট হয়। 4 লাখ খরচ করলে মোটামুটি 7 থেকে 7.5 লাখ টাকার মাছ বিক্রি করা যায় চোখ বন্ধ করে। আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন, করোনার সময় আসলেন বাসায়। জি। সেই সময় এসে কেন মাছ চাষ করতে হবে এইটা কেন আপনার মাথায় আসলো? আপনাদের সিরাজগঞ্জে প্রচুর গবাদি পশু লালন পালন হয়, মাঠ ফসলে অনেক সেক্টর রয়েছে, আবার হাঁস মুরগিও লালন পালন হয়। সেই জায়গা থেকে আপনি এই যে ভিন্ন চিন্তা বায়োফ্লকে মাছ চাষ, এটা কেন শুরু করলেন? নদী এলাকায় তো সিরাজগঞ্জ আমাদের প্রচুর পরিমাণ মাছ হইতো, নদী ভাঙতো, পানি ঢুকতো বর্ষার। ছোটোবেলা থেকে মাছের প্রতি একটা আকর্ষণ ছিল, অন্যরকম মাছ ধরতাম। এদিকে বন্যা হইতো, পুকুর টুকুর সব ভেসে যেত। আর করোনায় আসার পরে মানে সময়টাকে কীভাবে কাজে লাগানো যায় এইটা ভাবতে ভাবতে হঠাৎ করে মাছের প্ল্যানটা মাথায় আসে। আর বিভিন্ন ভিডিও দেখে, বাস্তব কথা হচ্ছে এটা, বিভিন্ন রকমের ভিডিও দেখতাম, দেখতে দেখতে মনে হচ্ছে যে এইটাই করলে বেটার, অল্প জায়গায় করা যাচ্ছে। যেহেতু শহরের আশেপাশেই বাসা, অত তো জায়গা জমি নেই যে
পুকুর বানায় 5 বিঘা 7 বিঘা পুকুরে চাষ করব। তো অল্প জায়গায় অধিক ঘনত্বে মাছ চাষ করার একটাই উপায় হচ্ছে বায়োফ্লক। সেই সুবাদেই বায়োফ্লকে আসা। এই জায়গাটি নিজস্ব? হ্যাঁ, এই জায়গা নিজস্ব। পরিবার বলতেছিল চাকরি করার কথা, পড়া শেষ করে চাকরি করবে। পরিবারকে ম্যানেজ করলাম নানার মাধ্যমে। পরিবার টাকা দিতে চাচ্ছিল না, পরে নানাকে বললাম, আমার নানা আবার খুব আন্তরিক আমার সাথে। পরে নানাকে ম্যানেজ করলাম, নানা আম্মাকে ম্যানেজ করলো, আম্মা টাকা দিতে চাইলো না, নানা টাকা দিল। সেভাবে শুরু করে আল্লাহর রহমতে এখন এত দূর আসছি। কত টাকা পুঁজি ছিল? শুরুতে ছিল শুধু 60,000 টাকা, যখন 3 ট্যাঙ্ক করছিলাম। পরে ওই 60,000 টাকাটাকে 5 লাখ টাকা রূপান্তর করলাম নানার মাধ্যমে। যখন এই বড় প্রজেক্টটা করলাম, এখানে আমার 5,04,000 টাকা টোটাল খরচ হয়েছিল। আর তারপরে আর পিছনে ফিরে কখনো তাকাইতে হয় না আল্লাহর রহমতে। কয় বছর হলো মোট? 4.5 বছর। প্রচুর উদ্যোক্তারা এই সেক্টরে ঝুঁকে পড়েছিল। যে পরিমাণ উদ্যোক্তা সৃষ্টি হয়েছে, সেই পরিমাণ উদ্যোক্তা আবার ঝরে পড়েছিল। এখন পর্যন্ত কিভাবে ধরে আছেন এবং আসলে কি ধরে রাখা সম্ভব কিনা? অবশ্যই ধরে রাখা সম্ভব, প্লাস এখন প্রফিটেবল একটা বিজনেস বায়োফ্লকে মাছ চাষ আমি মনে করি। প্লাস যে করছে আল্লাহর রহমতে কারো কোনো সমস্যা নাই, সবাই এখন খুব ভালো করতেছে, রান করতেছে। আপনি যেভাবে মাছ চাষ করতেছেন, সহজ সব থেকে কোনটি? ট্যাঙ্ক করে না এইভাবে হাউস করে? এইভাবে হাউস করে যত বড় প্রজেক্ট করবেন তত মাছগুলো ভালো থাকবে, মানে মাছের চলাফেরা তত বেশি ভালো হবে। হাউস যত বড় পানি তত ভালো থাকে, হাউস যত ছোট পানি তত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। খাবার দিবেন, পানিটা নষ্ট হয়ে যাবে। প্রপার বায়োফ্লক করতে হলে মিনিমাম আপনার হইতে হবে 50,000 লিটার ট্যাঙ্ক। এটা আপনি গোলও করতে পারেন অথবা স্কোয়ার করতে পারেন। স্কোয়ার করলে খরচটা কম হয় সহজ পদ্ধতিতে। হিসাব বিজ্ঞানের ছাত্র, এই যে একটা টেকনিক্যাল বিষয়, এটা সম্পর্কে আপনি জানলেন কিভাবে? 95% বিষয়টা হচ্ছে থিওরিটিক্যাল। আমি গুগল থেকে এই বিষয়ে পড়াশোনা করছি আর কি। স্যার আর আমি এমনি ভিলেজের যে বইগুলো, আমি এগুলো বইগুলোর PDF ডাউনলোড করছি, করে এগুলো পড়ছি। কিন্তু উনি যেগুলো বলছে ওটাই সঠিক, একদম সঠিক ওইটা। কিন্তু ওনার দেশের তাপমাত্রা আমার দেশের তাপমাত্রা আলাদা, যেই কারণে ওনার সাথে আমাদের তত্ত্বটা মিলবে না, একটু চেঞ্জ করতে হবে। আমি শুরুতে ওনার মতোই করছি, করে দেখছি যে অনেকগুলো প্রবলেম ফেস করতে হবে। গরুই লালন পালন করেন, আপনি কিন্তু বুঝবেন যে গরু কোন ঘাস খেলে আপনার দুধটা বেশি হচ্ছে। চাষ করতে করতে শিখবেন না? ঠিক আমি চাষ করতে করতে বুঝতে পারছি এখন যে কিভাবে কি চাষ করলে লাভবান হওয়া সম্ভব। আগে তো বায়োফ্লকে ভিডিও করছেন না, সবাই বলতো যে ঠান্ডায় মাছ হয় না বায়োফ্লকে, বা মাছ মারা যায়। আমার এটা যে মাছ 2 মাস 10 দিন 12 দিন আজকে বয়স কই মাছের, এই মাছের সাইজ দেখলেন কেমন হয়েছে শীতের ভিতরে। একটা মাছের গায়ে কোনো ঘা নাই, কোনো কিচ্ছু নাই। শীতে মাছের গায়ে ঘা হইতো, আগে জেলি রোগ হইতো, আগে বলতে এখনও হয়। কিন্তু কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো মেনটেন করে চললে কখনোই মাছের গায়ে হবে না। আজকে আমাদের 20 দিন পূরণ হয়েছে, আমরা ট্যাঙ্কে চুন আর লবণ প্রয়োগ করলাম। এটা একটা আনুপাতিক মাত্রা আছে, সেই মাত্রা অনুযায়ী আমরা চুন আর লবণ প্রয়োগ করি প্রতি 20 দিন পর পর। মাঝে কিছু মেডিসিন আছে, সেটা মেডিসিন দিয়ে মাছকে খাবার খাওয়াই, যেন মাছের কখনোই গায়ে কোনো ঘাটা না আসে শীতকাল। আপনি যখন এই হাউসগুলো করেছিলেন, কিভাবে হাউসটা করা হয়েছে, কি কি ব্যবহার করেছেন? যে আমরা কিছু পাইপলাইন দেখতে পাচ্ছি, কি কি দিয়ে সেট আপ করলেন? এখানে আমার হচ্ছে টোটাল জায়গা 14 ডিসিমাল হাউস করছি। প্রথমে 1 ফিট মাটি কাটছি আমি, ওই মাটিটাই বস্তায় ভরে পার বানাইছি পুকুরের মতন করে, যাতে মাটিটা আমার বাড়ি থেকে কিনতে না হয়। বস্তা পূরণ করে হাউস আকারে তৈরি করছি। তার পরবর্তীতে আগে ঢালাই পলিথিন দিছি, থিন দিয়ে পুরাটা কার্পেটিং করছি, যেন ত্রিপলের সাথে মাটির টাচ না হয়। এই ত্রিপলটা আপনি হয়তো নতুন আসছেন তো, এই ত্রিপলটা আজ থেকে 4.5 বছর আগে পারছি। মাটির সাথে কোনো সংযোগ নাই, যে কারণে পচেও নাই, কোনো কিচ্ছু হয়নি। এখনও কিন্তু স্মুথলি আমি মাছ চাষ করতেছি। মানুষ বলে 21 টাকার কোরিয়ান তারপর লিনে নাকি টেকসই হবে 5 বছর। আমার তো এটা 14.5 টাকা। আমার কিভাবে যাচ্ছে 4.5 বছর, 5 বছর পার হয়ে যাবে, তারপরে করবো। আর এই পুকুরে কি হয়েছে, এইটা এক জায়গায় পাঠাইছিলাম, ইটের উপরে তারা কাজ করতে নিয়ে জায়গায় জায়গায় ছিদ্র করে ফেলছে আমার কর্মচারীটা। তো এখন এইটা তো আর কেউ দিতে পারতেছি না আমি, সেই জন্য আমি ওইটা 1 ত্রিপলের উপরে আর 1 ত্রিপল এটা পেরে রেখে দিচ্ছি। আপনি ওইখানে দেখেন আমার 2টা রিং ব্লোয়ার আছে। এই ব্লোয়ারগুলোর বয়স কিন্তু 4.5 বছর। এই মালগুলো ঢাকায় যখন বিক্রি হইতো, নোয়াবপুরে ওখানে বিক্রি হইতো, তারা 6 মাসের ওয়ারেন্টি দিত, সার্ভিস ওয়ারেন্টি। তাও যদি কয়েল পুড়ে যায় আপনাকে চেঞ্জ করে দিতে হবে। আর আমার কাছ থেকে যদি পাম্প নেয়, আমি সেটা 2 বছর গ্যারান্টি দিই। যদি এয়ারের প্রেশার কমে যায় সরাসরি চেঞ্জ, আর পুড়ে গেলে তো চেঞ্জ হবেই। সিলিন্ডার ওইখানে দেখলেন যে সিলিন্ডার দেওয়ার কারণ কি, সিলিন্ডারটা ধরেন যে কত হবে 30-35 ইঞ্চি চওড়া, তখন এয়ারটা ঢোকে ওর ভিতরে, ঢুকে 2 ইঞ্চি দিয়ে যখন বের হয়, সিলিন্ডারের মাথায় 2 ইঞ্চি পাইপ, তখন প্রেশারটা অনেক বেশি বেড়ে যায়। শুধু প্রেশার বৃদ্ধির কারণে আমি সিলিন্ডারটা লাগিয়েছি। তারপরে 2 ইঞ্চি দিয়ে এসে পাইপে 1 ইঞ্চি গেছে, আর একটু যাতে প্রেশার বাড়ে। তারপরে বাড়াইছি 3-4 পাইপ দিয়ে এসে ডিফিউজার, নিচে আছে ডিফিউজার, ডিফিউজার যেটা, ওইটার থেকে হচ্ছে অক্সিজেনটা আসে। আপনাকে ব্যাকটেরিয়াটা বাঁচাইতে হলে মানে অক্সিজেন দিতে হবে। আর অক্সিজেনটা দেওয়ার কারণ কি, মার যেরকম বলক পারে, এরকম করে বলক পারানোর জন্য, যেন ফ্লকগুলো সবসময় আন্দোলিত ভাসমান থাকে। যখন ডিফিউজার বন্ধ থাকবে, ফ্লকগুলো পানিতে বসে যাবে, গিয়ে ফ্লক মারা যাবে। তখন আপনার ওই যে অ্যামোনিয়া রিলেটেড যেসব সমস্যা, আগে ভিডিওতে অনেক বানাইছেন কিন্তু জটিল, ওগুলো ওই সব সমস্যা তখন হবে। বাট অক্সিজেন দিবেন, আর একটা নির্দিষ্ট হারে এফসিও প্রয়োগের সিস্টেম আছে, ওই এফসিও আকারে প্রোবায়োটিকটা প্রয়োগ করবেন, পর্যাপ্ত পরিমাণ ফ্লক থাকবে, 1 ফোঁটা কোনো আপনার অ্যামোনিয়া গ্যাস পানিতে আসবে না। 4.5 বছর হচ্ছে, এই সময়টাতে কতবার মাছ হারভেস্ট করছেন? বছরে ধরেন 2.5টা করে মাছ চাষ হয়, মানে 2টা হারভেস্ট ফুল হয়, আর একটা হারভেস্টে যেরকম দেখতেছেন না, যে আর 1 মাস পরে বিক্রি করবো, এরকম অবস্থায় থেকে একটা বছর শেষ হয়। মোটামুটি 3টার কাছাকাছি হারভেস্ট হয় আর কি বছরে। আমি পর্যন্ত হচ্ছে কই মাছ বিক্রি করছি 12 বার, কিন্তু শিং মাছ যদি করেন তাহলে হচ্ছে বছরে পুরো 2টা হবে। একবার শিং করতে হবে, পাশাপাশি আর মানে শিংটা তোলার পরে কই মাছ করতে হবে, যাতে 3 থেকে 3.5 মাসের ভিতর করে ফেলেন, তাইলে 2টা হবে। শিং আর
ট্যাংরা করলে সময়টা 6 মাসের মতন যাবে। কই করছেন ওখানে ট্যাংরা করছেন, আপনি বলছেন যে প্রথমবার আপনি ট্যাংরা মাছ বাংলাদেশে কেউ করেনি, আপনি করেছেন। জি। বায়োফ্লোকে আসলে কি কি মাছ চাষ করা যায় এবং আপনি কত প্রকার মাছ চাষ করেছেন? প্রথমে হচ্ছে কই আর শিং, একদম গোল ট্যাঙ্ক যখন ছিল শুরুতে আমার, যখন বিগিনার আমি তখন। তারপরে করছি তেলাপিয়া দুইটাতেই, তারপরে করছি শিং শুধু। ওই শিংটা করার পরে হচ্ছে গোলসা আর পাবদা একসাথে করছি। গোলসা আর পাবদা শেষ করার পরে আবার করছি হচ্ছে এই ট্যাংরা। ক্যাটফিশে প্রফিটটা বেশি। আচ্ছা। আর সবচেয়ে প্রফিটেবল হচ্ছে আপনার দেশি ট্যাংরা। আচ্ছা। এটা বাজারে একদম কম দাম থাকলে, যেদিন বাজারে দাম নাই তাও 500 টাকা পাইকারি দাম আছে। আচ্ছা, আপনার এই 14% দুইটা হাউস করতে কি পরিমাণ খরচ হয়েছিল? 5,04,000 টাকা খরচ দিয়েছে। 5 লক্ষ টাকা? এত লক্ষ টাকা দিয়ে খরচ করে কেউ কি এই মাছ চাষ করবে? করবে না কিছুর জন্য, অবশ্যই করবে। কেন করবে একটু যদি কেন করবে সেটা কারণ হচ্ছে, ধরেন আপনি 5 লাখ টাকা যে ইনভেস্ট করলেন, এটা তো আপনি হচ্ছে একটা সম্পদ তৈরি করলেন। জি। এইটা বাদ দেন, এটা ভাবেন যে 5 লাখ টাকা আপনি একটা স্থায়ী সম্পদ কিনলেন, রেখে দেন। এই 5 লাখ টাকা তো 5-6 বছর আপনার কিছুই হবে না, এগুলা থাকবে। আপনি হিসাব করতে হবে কয় টাকার মাছ ছাড়ছেন, কয় টাকার বিদ্যুৎ খরচ করতেছেন, তারপর কয় টাকা শ্রমিক মজুরি দিলেন, কয় টাকার খাবার খাওয়াইলেন, কয় টাকা মাছ বিক্রি করলেন। এটা হচ্ছে হিসাব। আমি আপনাকে এইটার একটা হিসাব দিই, ট্যাংরা মাছের হিসাবটা পরে দিচ্ছি। ধরেন কই মাছ আমি এখানে ছাড়ছি 65,000 কই মাছ। 65,000 কই মাছের দাম, মানে আমার নিজস্ব হ্যাচারি আছে, ধরেন আমার কাছে হ্যাচারির মূল্য নাই, তারপরেও আমি মূল্যটা ধরতেছি। তখন 65,000 মাছ আপনার কম দাম হলেও, যখন মাছের দাম কম থাকে 1 টাকা 30 পয়সা 1000 লাইনের মাছ, তাহলে এই মাছটা 84,000 থেকে 85,000 টাকা খরচ পড়বে নিয়ে আসা দিয়ে, সব কিছু দিয়ে। খাবার খাবে এই মাছটা, আরও 4 মাসে আরও 3 লাখ টাকার মাছটা খাবার খাবে, তাহলে 3,84,000 টাকা গেল। বিদ্যুৎ খরচ ধরেন 30,000 টাকা, 3,80,000 আর হচ্ছে 30, 4,10,000। শ্রমিক মজুরির সাথে ধরলাম আরও 20,000 টাকা, তাহলে 4,30,000 টাকা। এখন এই মাছটা আমি বিক্রি করবো কতটুকু? এখন 15টা আসলে বিক্রি করবো, এর পরবর্তীতে আমি 10টা আসলে বিক্রি করবো, কারণ এই মাছটা ফেলে দিয়ে আমার আবার নতুন পোনাটা ছাড়তে হবে। 15টা আসলে বিক্রি করলে আমার 4300 কেজি মাছ আসবে এখানে। 4300 কেজি মাছ এখন বর্তমান যেটা মূল্য 220 টাকা, 210 টাকা, সেখানে আমি 210 টাকাও ধরলাম না, 200 টাকা করে ধরি। 200 টাকা করে বিক্রি করলে এই মাছটা আসে 8,66,000 টাকা বিক্রি হবে টোটাল। তাহলে আমার খরচ কিন্তু 4,30,000 আর বিক্রি 8,66,000, তাহলে মাইনাস করি 4,30,000। তাহলে শুধু কই মাছ থেকে আমি 4 মাসে মাছের টাকা আসবে 4,36,000 টাকা। হিসাব নিকাশটা একেবারে পাক্কা করা হয়েছে। ট্যাংরা সম্পর্কে একটু বলেন, এটা তো নতুন করতেছেন, তাই না? হ্যাঁ, নতুন করতেছি। এটাতে কেমন খরচটা হয়, এটা সম্ভাবনাটা কি? এটার সম্ভাবনা খুবই ভালো। এটা হচ্ছে আমার 2.5 মাস মাছের বয়স হয়েছে। মাছের দেখতেন তো কি পরিমাণ প্রাণবন্তর, মাছকে খাওয়াইলাম। এই মাছটা আমি জাল দিয়ে টেনে দেখাইলাম না কেন, মাছটা টেনে দেখালে ওই জালের সাথে কাঁটাগুলো লেগে কাঁটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, মাছ নষ্ট হওয়ার একটা পসিবিলিটি আছে, সেজন্য মাছটা তুলে দেখাইলাম না আপনাকে। মাছটা আমি ছাড়ছি 1,30,000 পিস টোটাল। একদম সর্বনিম্ন যদি হয় 45টা থেকে 50টা কেজি মাছ। দেশি ট্যাংরা কিন্তু এরকমই, বাজারে যখন কেনেন 40, 45টা, 50টা কেজি থাকে। মাছটা আপনি খুচরা কিনে খান কত? 600-700 টাকা করে, মিনিমাম 700 টাকা খুচরা। পাইকারি আমি 500 টাকা নিচে জীবনেও আসবে না 500 টাকা। সেখানে 500 ধরলাম না, 460 টাকা করেও যদি আমি বিক্রি করি, এখানে মাছ আসবে আমার ধরেন 2,900 থেকে 3,000 কেজি। সেখানে আমি 2,900 ধরলাম না, 2,800 কেজি ধরি। 2,800 কেজি মাছ আমি যদি 480 টাকা করে বিক্রি করি, 13,44,000 টাকা বিক্রি হবে মাছ। এই পুকুরেও কিন্তু সেম খরচ যাবে আমার 5 লাখ টাকার মতন, সব কিছু মিলায় মাছের পোনা, খাবার টাবার সব দিয়ে 5 থেকে 5.5 লাখ, খুব বেশি গেলে ওই 5.5, তার বেশি খরচ হবে না। এক পুকুর থেকে মাছ বিক্রি করে প্রফিট হবে 7 লাখ টাকা। কিন্তু ট্যাংরা মাছ একটা সমস্যা কি, সময়টা লাগবে আপনার, সময়টা 6 মাস লাগবে। 6 মাসে প্রাকৃতিক দুর্যোগ, নানা বাধা প্রতিবন্ধকতা থাকতে পারে, এরকম বিগত সময়গুলোতে কোনো কিছু ফেস? না, প্রাকৃতিক দুর্যোগের সাথে বায়োফ্লকের কোনো সম্পর্ক নেই। আচ্ছা। আপনার ঝড় বৃষ্টি বাদল যাই হয়ে যাক, আপনি তো ট্যাঙ্ক, এটা তো আর পুকুর না যে ভেসে মাছ চলে যাবে, এই অপশন নেই। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের কোনো ভয় নেই। আচ্ছা সামিউল ভাই, এর আগে আমরা যতগুলো বায়োফ্লো প্রজেক্ট দেখেছি, ওপরে হচ্ছে তারপুলিন দিয়ে শেড করারও কি দরকার রয়েছে? না, ওই শেড করার দরকার নেই। ওইটা তো আমি না বুঝে করছিলাম, ভাবছিলাম যে বৃষ্টির পানি পরে পুকুর পুরো হয়ে যাবে কিনা। একটা নির্দিষ্ট জায়গায় বৃষ্টির পানি পুরো কখনোই পুরো হয় না। দেখবেন সারাদিন বৃষ্টি হলে খবর কি দেখা যায় 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, কিন্তু পুকুর পুরো হয় কীভাবে? একটা এলাকার পানি যায় পুকুরে পড়ে। আপনার তো এটা নির্দিষ্ট একটা হাউস, নির্দিষ্ট হাউসে যদি সারা রাত বৃষ্টি হয় 2 থেকে 3 সেন্টিমিটার পানি বৃদ্ধি পাবে। এই পানি বৃদ্ধিতে কোনো সমস্যা নেই, পানিটা না পড়ার জন্য উপরে ইয়া দেয়, আর পাতাটা না পড়ার জন্য। আর আমি নেটটা দিয়ে দিছি, পাতা তো পড়তেছে না, পাতা তো নেটেই পড়তেছে। আর চারিপাশের নেট দেওয়ার আর একটা কারণ হচ্ছে বগ এসে ডিস্টার্ব করে। ধরেন বগ এসে যদি বগ পরে আপনার পুকুরে ঘা হবে মাছের, কারণ বগ বিভিন্ন পুকুরে মাছ খায়, পচা মাছ টচা মাছ সবই খেয়ে আসে। ওই ব্যাকটেরিয়া জনিত কারণে দেখা যায় মাছের মর্টালিটি চলে আসে, ঘা হয় মাছের। এই কারণে চারিপাশে নেট দিয়ে দিয়েছি যাতে বগটা এসে না পারে, বগ মাছ রাঙ্গা, এই জন্য ছোটো ফাঁসের নেট দিতে হবে। অনেকে তো লসের সম্মুখীন হয়েছে, আপনি ধরে আছেন, কি কি কারণে লসের সম্মুখীন হয়েছে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, যেটা মনে হয় না, আমার কাছে তো অনেকেই আসছে যারা লস করছে।
তারা আবার আমার মাধ্যমে করতেছে নতুন করে। ট্যাঙ্ক পড়েছিল এতদিন, আমার ভিডিও দেখে আমার কাছে এসে এখন করতেছে। আল্লাহর রহমতে অনেকেই সাকসেসফুলি করতেছে, বা আগে যেহেতু লস করছে ওই জিনিসগুলো রিকভারি করে ওঠার চেষ্টা করতেছে, বা হচ্ছে, অনেকেই হচ্ছে। তো আগে লস হওয়ার কারণগুলো ছিল কি, মাছের পোনাটা নিতে পারতো না মানুষ, না বুঝে এমনি একজনের কাছ থেকে পোনা নিত, ভিডিও দেখছে, হ্যান ত্যান দেখে পোনা নিয়ে নিছে, বা যে ট্রেনের কাছ থেকে ট্রেনিং করছে সে কোনো লিঙ্ক লবিং থেকে, তার নিজের কোনো হ্যাচারি নেই, কোনো কিছু নেই, এমনি একজনের মাধ্যমে ভায়া হয়ে মাছ দিছে। কারণ মাছের পোনা যদি খারাপ হয় সে কখনোই লাভবান হতে পারবে না। বাট বর্তমান সময়ে এখন আর লস হবে না। আচ্ছা, কারণ শুধু আমি না, আমার পাশে আরও 12টা ছেলে আছে। 16 ঘন্টা ফোন দিলে আমাকে সবসময় পায় মানুষ। একটা মানুষ যখন বায়োফ্লক করবে শুরু থেকে শেষ আমার তত্ত্বাবধানে সে করতে পারে। আমার হ্যাচারি থেকে যারা মাছ নেয় ওইখানে গিয়ে উপস্থিত থাকে, থেকে মাছ মারা যাবে না, এটা আমি গ্যারান্টি। মাটিটা জাস্ট কেটে হাউসটা তৈরি করবে, এনাদের কাজ হচ্ছে এইটুক। হাউস তৈরি করার পরে পাম্প সেট আপ, এয়ারশনের সেট আপ, সমস্ত কাজ আমরা করে দিয়ে আসি। ওনার একটা বালু কোনো টাচ করতে হবে না। সে যদি নিজে পারে কোথাও থেকে নিতে, মানে এগুলো সাপোর্ট নিতে, সে করতে পারে, বা আমাদের মাধ্যমে যদি নিতে চায় আমরা এই সাপোর্টটাও দিব। প্লাস যদি লোক লাগে কারো, আমি তো সময় দিতে পারি না, আমাকে একটা হারভেস্ট করার মতো আপনি একটা লোক দিবেন, আমারও একজন কর্মচারী থাকবে, সেও শিখে নিল, আর আপনার একটা প্রতিনিধি থেকে আমাকে মাছটা হারভেস্ট করে দেবো। এই ধরনের সুযোগ চাইলে আমি এই ধরনের সুযোগ কমার্শিয়াল প্রজেক্টগুলো দিয়ে থাকি। এখানে আমার মাধ্যমে করলে আরেকটা গুণাগুণ কি, আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যারা বায়োফ্লক করতেছে রানিং, শুধুমাত্র ব্যক্তি যাদের হাউস আছে, যারা মাছ চাষ করতেছে, এই সব ব্যক্তির একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। নতুন কেউ আসলে ওই গ্রুপে অ্যাড করে দিই, আমি না থাকলেও সমস্ত কিছু সমাধান হয়ে যায় ওই গ্রুপের মাধ্যমে। কারণ তারা সবাই এক্সপার্ট, 3-4 বছর ধরে, কেউ 2 বছর, কেউ 1.5 বছর, 1 বছর, অনেকে আছে 6 মাস, 3 মাস, সবাই মাছ চাষ করতেছে। এই গ্রুপের মাধ্যমে সবাই সব ধরনের হেল্প পায়। বা আমার আশা ছিল যে পড়াশোনা শেষ করে হয়তো একটা ভালো চাকরি করবেন, কিন্তু সেই জায়গা থেকে এই যে উদ্যোক্তা হলেন, মাছ চাষে এসে নিজের পরিবর্তন কি দেখতে পাচ্ছেন? এবং আপনি বলছেন এখানে 12 জন লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, সেই সাথে আপনার হাত ধরে সারা দেশে অসংখ্য উদ্যোক্তা তৈরি হচ্ছে। জি, এটি আপনার কাছে কতটা ভালো লাগতেছে, বা পেশাগতভাবে এই কাজটি আপনাকে আগামীতে কতটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে? এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়। আপনার মাধ্যমে যদি 2 জন মানুষ উপকৃত হয়, আপনি অবশ্যই একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবেন। তো আমার মাধ্যমে যারা করে স্বাবলম্বী হচ্ছে, এই জিনিসটা যখন ফোন দিয়ে বলে, বা আমি যাই বিভিন্ন প্রজেক্টে দেখতে, আমি কিন্তু নিজে উপস্থিত থাকি। কোনো বড় যদি প্রজেক্ট হয় আমি সেখানে উপস্থিত হই, মাছ বিক্রির সময় যাই, মাছ ছাড়ার সময় যাই, বা হাউস যখন ওরা তৈরি করতে যায়, আমরা তো সব তৈরি করে দিই, ওই টাইমে হয়তো কী কাজগুলো ঠিক হচ্ছে কি না এগুলো দেখতে যাই। তো খুব ভালো লাগে যে একটা মানুষের যে আন্তরিকতা, মানে কেমন যে করে মানুষের কাছে গেলে, যে কেমন ছটফট করে যে ভাই আপনার জন্য আমি এত দূর আসতে পারছি, ওই টাইমটা যে কী স্যাটিসফ্যাকশন, সেটা উপরাল্লাহ জানে আর আমি জানি। 4 বছরে যতদূর আমার অর্জন, আমি এই 4 বছরে আমি একটা রেস্টুরেন্ট করার কাজ শুরু করছি, সেখানে জায়গা কিনছি, নিজের আর একটা 11 ডিসিমাল একটা জায়গা কিনছি, আবার আর একটা হচ্ছে ফুড কোম্পানির একটা নতুন শুরু করতেছি, ওখানে হচ্ছে সাহারা ফুড। এখানে আপনাদের ধরেন সকল প্রকার নিত্য প্রয়োজনীয় যত দ্রব্য আছে সব পাবেন, সরিষার তেল থেকে শুরু করে মশলা টশলা, ঘি টি, সমস্ত কিছু। আমাদের নিজস্ব একটা ব্যবসা আছে, মানে বাচ্চা চার। মানে এত অল্প সময় যে জীবনটাকে এত সহজ করে ফেলতে পারবো এই মাছ চাষের মাধ্যমে, সেটা আমি কখনো ভাবিনি। আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্র রয়েছে যারা বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ করে জি, কোনো না কোনো পেশার সাথে জড়িত হয়েছে, কেউ এখনো বেকার রয়েছে, আবার সারা দেশে অসংখ্য বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র রয়েছে যারা কোনো না কোনো পেশার সাথে জড়িত, আবার কেউ কিছু করতে চায়। তাদের উদ্দেশ্যে আপনার কি বলা থাকবে? স্টুডেন্ট যারা আমার মাধ্যমে করতেছে, আল্লাহর রহমতে তাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি আছে, অনেক বেশি তাদের হেল্প করি, মানে মানুষকে তো করি, আর ওদের বিষয় কি আমি যত কমের ভিতরে পারি সব কিছু ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করি। এদের জন্য খুব ভালো অপরচুনিটি। আমি চাই স্টুডেন্টরা মাঠে নামুক, কৃষি সেক্টরে আমাদের আসতেই হবে আগে আর পরে, এটা বাস্তব। আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি এই বায়োফ্লক নিয়ে? 20 তারিখের দিকে আপনার পেজেই আর একবার দেখবে আমাকে। এটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় প্রজেক্ট আমার তৈরি করা, আমার নিজস্ব প্রজেক্ট। 45 লক্ষ লিটার ট্যাঙ্ক করছি এখানে গাজীপুরে, মাশাআল্লাহ। ওইখানে মানে রানিং ইনভেস্ট মাছের পোনা টোনা সব কিছু দিয়ে প্রায় 1.5 কোটি টাকা। তৈরি করতে আমার 92 লাখ টাকা খরচ হয়েছে। এখন মাছের পোনা প্লাস খাদ্যটাতে দিয়ে আরও যে খরচ হবে আমরা 1.5 কোটি টাকা হিসাব করছি। তো ওইখান থেকে আমি প্রফিট আশা করতেছি প্রায় 1 কোটি টাকার মতন। ওই প্রজেক্টটা দেখলে আপনি বুঝতে পারবেন যে বায়োফ্লকের অপার সম্ভাবনা আছে কি নাই। তো সামিউল ভাই, আপনার কাছ থেকে বিদায় নেব। পরবর্তীতে আপনি বলছেন যে বড় একটি প্রজেক্ট তৈরি করতে যাচ্ছেন, সেটিও দর্শকদের দেখাবো। বায়োফ্লক প্রজেক্টের আগামী দিন সুগম কামনা করে বিদায় নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধুরা, একজন শিক্ষিত উদ্যোক্তা সামিউল ভাই, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও পড়াশোনা করে অন্য কোনো পেশায় না গিয়ে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে নিজের ভাগ্যর পরিবর্তন করেছে। আমরা দেখেছি মাঝখানে অনেক উদ্যোক্তারা এই সেক্টরে লসের সম্মুখীন হয়েছে, অনেকে ছেড়ে দিয়েছে। কিন্তু এর যদি টেকনিক্যাল বিষয়গুলো জেনে বুঝে এটি করা যায়, এটি অবশ্যই আমাদের দেশের জন্য লাভজনক হবে। কারণ হচ্ছে এটি আপনি একটি নির্দিষ্ট জায়গায় মাছ চাষ করতেছেন। অনেকে হয়তো এর বিরূপ মন্তব্য করবেন, কিন্তু বাস্তবতায় এখনও এই প্রজেক্টটি চলমান রয়েছে। অনেকে এটি করেই
স্বাবলম্বী হচ্ছে। আমরা বলবো যে আপনারা যারা এখনও এই পদ্ধতিতে মাছ চাষে আসতে চাচ্ছেন, একটু অভিজ্ঞ যারা চাষি রয়েছে তাদের খামারগুলো ভিজিট করেন, তারা কিভাবে করতেছে, কোন পোনা নিচ্ছে, কোন ধরনের খাদ্য খাওয়াচ্ছে, এই সেট আপটা কীভাবে করেছে, এই বিষয়গুলো জেনে বুঝে শুরু করলে অবশ্যই বায়োফ্লক পদ্ধতি আপনার জন্য লাভজনক হবে। দর্শক, এই ছিল সামিউল ভাইয়ের বায়োফ্লকের মাছ চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন, আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।